আসসালামু আলাইকুম, সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি আমাদের প্রথম ক্লাস, অর্থাৎ জানুয়ারি টু জুন এই ব্যাচের প্রথম ক্লাস আজকে আমরা স্টার্টিং করলাম। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি। অনেক স্টুডেন্ট ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে, আরো হবে। এবং আপনারা যারা ফর্ম নিয়েছেন জমা দেননি, সবাই অতি সত্বর ফর্মটি জমা দিয়ে ভর্তি ফর্ম পূরণ করে সবাই আমাদের ক্লাসে জয়েন হন। তো যাই হোক, আমরা একটু পরিচয় পর্ব নেব আর কি, তারপরে আমরা ক্লাসটা আরম্ভ করব। ভাই, আপনার নামটা বলবেন প্লিজ, আর আপনার ইয়েটা বলবেন যে আপনি পড়াশোনা করেন কোথায় এবং নামটা বলবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ভাইয়া, তোমার নাম? এইচএসসি পরীক্ষা দিয়েছো? আচ্ছা, ভাইয়ের নাম? এইচএসসি পরীক্ষা দিয়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দিয়ে যে সময়টা আসলে আমাদের হাতে আছে, আমরা এই সময়টাকে কাজে লাগাই। হ্যাঁ, অনেক বড় ভাই ব্রাদার দেখি তারা কি করে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসে তারা কিন্তু কম্পিউটার শিখতে আসে। তো তখন কি হয়, তাদের যে মেধাটা সেই মেধাটা আর তখন কাজে লাগে না। কারণ কেন কাজে লাগে না? পারিবারিক চাপ, অন্যান্য প্রেশার, চাকরি নাই, হ্যাঁ, অন্যান্য প্রেশারে থাকার কারণে তারা কিন্তু কম্পিউটারটা খুব গুরুত্ব সহকারে শিখতে পারে না। যেমন আমাদের এই নাহিদ ভাই আসছে, ইনি হচ্ছে অনার্সে পড়ে বা মাস্টার্সে উঠবে যত সময়। তো এই ভাই যদি, আমি ভাইকে ছোট করার জন্য বলতেছি না, এখন যে আসছে তাকেও ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু বলতে চাচ্ছি এই কথা, সে যদি এসএসসির পর পর এই কাজটা করতো তার কিন্তু 7 থেকে 8টা বছর বেঁচে যেত। সে কি করতে পারতো, এই অনার্স পড়াকালীন সময়ে সে একটা দোকানে হোক, কোনো প্রতিষ্ঠানে হোক, পার্ট টাইম জব করতে পারতো এই কম্পিউটারের উপরে। হ্যাঁ, তো নাহিদ ভাইয়ের মতন মানুষ অনেক আছে যে মাস্টার্স কমপ্লিট করে কম্পিউটারটা শিখতে আসে। এখন নাহিদ ভাই 2 দিন আসছে, অনেক সে ভালো পারফর্ম করতেছে, 2 দিনের মধ্যে সে অনেকটা আগায় গেছে। কিন্তু এই আগানোটা আরো বেশি হইতো সেটা কি, সে যদি এসএসসি লেভেলে আসতো। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ এবং আরো যারা আসবে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার কম্পিউটার ট্রেনিং সেন্টারে। তো আমাদের আজকে প্রথম যে কোর্সে আমরা এখানে ভর্তি হইলাম, অর্থাৎ বেসিকটা ক্লিয়ার করার জন্য। আর বেসিক ক্লিয়ার করার জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সবচেয়ে বেস্ট একটা অপশন। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, আমাদের কোর্সের নাম হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এই কোর্স করলে কি কি জানতে পারবো, কি কি জানতে পারবো না, কোন কোন বিষয় আমাদের উপকার হবে, এই বিষয় সম্পর্কে আজকে আমি তোমাদেরকে উপস্থাপন করব। ঠিক আছে, যে এই কাজগুলো শিখলে কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারবো, কোথায় কোথায় আমাদের জব অপরচুনিটি থাকবে, বা কোথায় কোথায় আমাদের বেকারত্ব দূর হবে, বা কোথায় কোথায় আমরা এই কাজটা কাজে লাগাতে পারবো। আসলে এই কাজটা শিখে আমাদের উপকার কি আমরা কিন্তু অনেকেই জানি না। এই কোর্সটা করে আমাদের লাভ আমাদের কতটুকু এটা আমরা অনেকেই জানি না। তো সবকিছু বিষয়ে আমি আজকে দিক নির্দেশনা দেবো তোমাদেরকে। সবাইকে ধন্যবাদ। তো যাই হোক, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা করতে গেলে আমার হচ্ছে 2টা যন্ত্র লাগবে। কয়টা? 2টা যন্ত্র লাগবে, একটা কম্পিউটার, একটা ল্যাপটপ। এই 2টার যন্ত্র যে কোনো একটা হলেই কিন্তু কাজ করতে পারবো। তো তার আগে বলে নেই আমাদের বোর্ড সম্পর্কে। আমাদের বোর্ড হলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে প্রায় 4,500 উপরে শর্ট কোর্স আছে। কত হাজার? 4,500। তার মধ্যে থেকে আমরা একটা শর্ট কোর্সে ভর্তি হয়েছি। কয়টা? একটা। তো এর মধ্যে থেকে একটা কোর্সে যেহেতু ভর্তি হয়েছি, আর আমাদের কোর্সের নাম হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এরকম আরো যদি আমি বলি ডাটাবেস প্রোগ্রামিং, এটাও একটা শর্ট কোর্স। শর্ট কোর্স বলতে 6 মাসের একটা শর্ট কোর্স আর কি। তারপরে আমি যদি বলি গ্রাফিক ডিজাইন, এটাও একটা শর্ট কোর্স। আমি যদি বলি রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন, এটাও একটা শর্ট কোর্স। আমি যদি বলি পোল্ট্রি ফিড খামার, এটাও একটা শর্ট কোর্স। তো এইরকম শর্ট কোর্সের আন্ডারে কারিগরি বোর্ডে অনেক অনেক ট্রেড কোর্স আছে। তো তাদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে ভালো যে কোর্সটি বেছে নিয়েছি সেটি হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। আর এই অফিস অ্যাপ্লিকেশন কোর্স সারা বাংলাদেশে প্রতি বছর 5 থেকে 6 লক্ষ স্টুডেন্ট করে থাকে। কারণ কি? এটার কারণ হচ্ছে সেই ব্যক্তি একটা অফিসে গেলে কোন কোন কাজ করতে হয়, এই কোন কোন কাজ যে করতে হয় এই কাজটা কিন্তু অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে আছে। কোনো ব্যক্তি যদি দোকানপাট স্টার্ট করতে চায়, ব্যবসা বিজনেস করতে চায়, সে কিন্তু এই অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা করে, কারণ এটার মধ্যে তার বেসিক ডেভেলপমেন্ট আছে। তো যাই হোক, এই অফিস অ্যাপ্লিকেশন কোর্সের মধ্যে মেন সাবজেক্ট আমাদের 4টা। কয়টা? মেন সাবজেক্ট 4টা। তো মেন সাবজেক্ট যেহেতু 4টা, সেহেতু এই 4টার মধ্যে ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট। কি নাহিদ ভাই ফলো করেন? একটু সময়, আমি সময় বেশি নেব না, অল্প একটু। তো ওয়ার্ড, এক্সেল, এক্সেস,
পাওয়ার পয়েন্ট, এই চারটা হলো আমাদের মেন সাবজেক্ট। আমরা যেমন সায়েন্সে পড়ছি, কমার্সে পড়ছি, আর্টসে পড়ছি, তো যেখানেই পড়ি না কেন আমাদের আর্টস এর মেজর সাবজেক্ট আছে, আবার নন মেজর সাবজেক্ট আছে, কমার্সের মেজর আছে, নন মেজর আছে। এইরকম অফিস অ্যাপ্লিকেশনেরও হচ্ছে মেজর সাবজেক্ট চারটা। আবার যদি নন মেজর বলি, নন মেজরে আরো আছে 3 থেকে 4টা। তাহলে আমাদের টোটাল প্রোগ্রামিং 8টা প্রোগ্রামিং এর উপরে কাজ শিখতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু প্রোগ্রামিংটা শিখবো। কি শিখবো? প্রোগ্রামিংটা শিখবো। আবার অনেক কোর্স আছে যে দেখা যাচ্ছে যে যারা আমরা পিসি বাধাই করি, হ্যাঁ, পিসি বাধাই করে না, তারপরে হচ্ছে এরকম বিভিন্ন ধরনের কোর্স আছে। তো পিসি বাধাই করার জন্য ওটাকে বলা হচ্ছে সফটওয়্যার প্রোগ্রামিং, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কম্পিউটার গ্রাফিক্স, মোশন, এরকম অনেক অনেক ধরনের কোর্স আছে। তো তাদের মধ্যে থেকে যেহেতু আমরা অফিস অ্যাপ্লিকেশন করব, এটা হচ্ছে আমরা প্রোগ্রামিং এর উপরে করব। হ্যাঁ, তো প্রোগ্রামিং এর উপরে যেহেতু করব, সেজন্য আমি চাচ্ছি যে আমার ডেস্কটপ দরকার, না হলে ল্যাপটপ দরকার। বুঝতে পারছি কিনা? দুইটা অংশের মধ্যে যে কোনো একটা অংশ হলে আমরা কাজ করতে পারবো। তো আমার হাতে যে যন্ত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলে থাকি হলো ডেস্কটপ। কি বলে? ডেস্কটপ। আর ডেস্কটপের 4টা অংশ থাকে। কয়টা? 4টা। এই 4টা আমরা আলোচনা করব। তার আগে আরেকটু বলে আসি যে অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে ওয়ার্ডটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম। ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম। এক্সেল, নাহিদ ভাই আমরা এক্সেল কে কি বলি বলেন তো একটু? ভাই একটু ফোনটা কয়েক মিনিটের জন্য বলেন তো, এক্সেলটা আমরা কি বলে আপনাকে বলছিলাম প্রথম ক্লাসে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। তো ওয়ার্ড, এই যে মনোযোগ, আপনি কিন্তু মনোযোগটা ধরে রাখতে পারেন নাই, তো একটু মনোযোগ দেন ভাই, অল্প সময় আপনি বুঝতে পারবেন। যেমন ওয়ার্ড আমি বললাম ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম। এক্সেল আপনাকে বলছিলাম এক্সেল হলো ওয়ার্কশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। আপনার ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল ওয়ার্কশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এই কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে ভাই শুনতে হবে, বেশি দিন না, অল্প কয়েকটি দিন যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, আপনি ভালো কিছু করতে পারবেন। যদি মনোযোগ না দেন, আমার পক্ষে সম্ভব না। তো ওয়ার্ডকে বলি আমরা ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম। এক্সেল হলো ওয়ার্কশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এখন তারপরে আছে পাওয়ার পয়েন্ট। বলেন তো পাওয়ার পয়েন্ট কি বলছিলাম? বলতে পারবেন না ভাই? আচ্ছা, পাওয়ার পয়েন্টটা হলো কি? প্রেজেন্টেশন মূলক প্রোগ্রাম। তারপরে হচ্ছে আমরা শিখছিলাম কি? ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট। এখন এক্সেসটা কি? এক্সেসটা হচ্ছে ডাটাবেস ভিত্তিক প্রোগ্রাম। ওটা শীট এখন দেখার দরকার নাই, কথাগুলো শোনো, শীটটা বাড়িতে পড়বা, জাস্ট রিডিং। ঠিক আছে, আমার কথা খালি শোনো। তাহলে ওয়ার্ড হলো ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম, এক্সেল হলো ওয়ার্কশিট অ্যানালাইসিস প্রোগ্রাম, পাওয়ার পয়েন্ট হলো কি? প্রেজেন্টেশন মূলক প্রোগ্রাম। যেমন তোমরা ক্লাস 9-10 এ পড়ছো, তোমাদের ম্যাডামরা বা স্যাররা ক্লাস নিছে, একটা প্রজেক্টরে ক্লাস নিছে না? তোমাদের স্কুলে প্রজেক্টর আছে না? তো প্রজেক্টরে যে ক্লাসটা ম্যাডাম কিভাবে তৈরি করবে, ওটা কিন্তু আসলে তোমার পাওয়ার পয়েন্টের কাজ। বুঝতে পারছি কিনা? তারপর আমরা শিখবো ডাটা এন্ট্রি বা ডাটাবেস ভিত্তিক প্রোগ্রাম। সেটার কাজ কি? এক্সেস। বলে না এই ছেলে তুমি এক্সেস বুঝো, এই নাইট ভাই আপনি এক্সেস বুঝেন, এরকম বলে না? তো এটা বলার কারণটা কি? আসলে এক্সেস প্রোগ্রামটা কি? অতিরিক্ত কাজটাই আমরা ওখানে করব। সেটা কি? এটা ডাটাবেস ভিত্তিক প্রোগ্রাম। তুমি ধরো যে লিড জেনারেশনের কাজ কি করছো কখনো? লিড জেনারেশনের কাজ, লিডের কাজ, হ্যাঁ লিডের কাজ, যাই হোক যারা করছে তারা জানে। এই লিডের কাজের মধ্যে যেমন আছে যে তুমি ধরো আমেরিকাতে আমার একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে তোমার স্কয়ার, একটা কোম্পানি আমেরিকাতে আছে। এখন আমেরিকার ওই কোম্পানির আমি কিছু বিজ্ঞাপন দিব, কিছু অ্যাড দিব, এই তথ্যগুলো দিব। তোমার কাজ হচ্ছে ওটা জাস্ট তুমি শেয়ার করা, ফেসবুকের বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে শেয়ার করা। তাহলে ওই যে ডাটা এন্ট্রি, ওই আমেরিকা কোম্পানিতে আমার কতজন শ্রমিক আছে? এখন নাহিদ ভাই যদি স্কয়ারে জব করতে যায়, সে যদি কম্পিউটার অপারেটর জব করতে যায়, তাকে যদি একটা কাজ দেওয়া হয় যে সে একটা স্যালারি শিট তৈরি করবে, বা আমার এই এমপ্লয়মেন্টদের হিসাব নিরীক্ষা সে কাজ করবে। এখন আমার কতজন এমপ্লয়মেন্ট আছে, নাহিদ ভাইয়ের আন্ডারে কতজন এমপ্লয়ি আছে, তাদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, এগুলো সে ডাটা এন্ট্রি করবে। এই কাজটাই হচ্ছে এক্সেস এর কাজ। আবার আমার যে কোম্পানিতে কতজন শ্রমিক আছে, তাদের স্যালারি কত, কোন ঠিকানায়, কোন অ্যাড্রেসে তারা বাস করে, তাদের জিমেইল আইডি কি, তাদের পিতামাতার নাম কি, তার ছবি কোনটা, তার স্বাক্ষর কোনটা, এটার কাজই তোমার এক্সেস এর কাজ। বুঝাইতে পারছি কিনা? আর ওয়ার্ড এর কাজ হলো ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম। যেহেতু আমার হাতে একটা বই আছে, এই বইটা সুন্দর করে লিখছি, সাজাইছি, গুছাইছি, এই বইয়ের কাজে কিন্তু ওয়ার্ডের কাজ। তুমি একটা সিভি লিখবে একটা অফিসে জমা দেওয়ার জন্য, এই সিভির কাজটা কিন্তু ওয়ার্ডের কাজ। তুমি এই যে পেপার পত্রিকা দেখছো, এই পেপার পত্রিকা যে টাইপ করছে, এটা কিন্তু ওয়ার্ডের কাজ। তাহলে ওয়ার্ডে কি করা যায়? সমস্ত প্রকার লেখালেখির কাজ করা যায়। কি করা যায় নাহিদ ভাই? সমস্ত প্রকার লেখালেখির কাজ করা।
ওয়ার্ডে। আর এক্সেলে কি করা যায়? এক্সেল হলো সমস্ত প্রকার হিসাব নিকাশের কাজ করা যায়। এই জন্য এক্সেলের মধ্যে আমরা কি কি করতে পারি? দৈনন্দিনের হিসাব, পারিবারিক হিসাব, আয় ব্যয় হিসাব, বাজেট প্রণয়ন, রেজাল্ট শিট তৈরি করা, বিদ্যুৎ বিলের হিসাব তৈরি করা, এরকম প্রায় 30টা গাণিতিক কাজ আছে। কয়টা? প্রায় 30টা। এই 30টা যদি আমরা ভালোভাবে আয়ত্তে করতে পারি, পৃথিবীতে এমন কোনো কোম্পানি নাই, এমন কোনো জায়গা নাই যে আমরা সাকসেস অর্জন করতে পারি। জাস্ট ওই 30টা অঙ্ক তোমাকে ভালো করে শিখতে হবে, এমন ভাবে শিখতে হবে যাতে করে আমার ঠোঁটের উপরে থাকে, ওই সূত্রগুলো আমার ঠোঁটের উপরে থাকে, আমাকে কাজ দিলে আমি বুঝতে পারি এই কাজ। বুঝতে পারছি না ভাই? তো তাহলে আমরা এক্সেল বুঝলাম, এক্সেস বুঝলাম, ওয়ার্ড বুঝলাম, পাওয়ার পয়েন্ট বুঝলাম, সেটা হচ্ছে প্রেজেন্টেশন গুলো। তুমি একটা গণিতের ক্লাস নিবা, এখন তোমার স্যার হচ্ছে মানে তোমাকে মনিটরের সাহায্যে দেখাতে চাচ্ছে, তো ওই কাজটা তৈরি করার জন্য কিন্তু তোমার পাওয়ার পয়েন্টের বিভিন্ন স্লাইডের মধ্যে কাজ করতে হবে। বুঝতে পারছি কিনা? তাহলে ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, এই চারটা আমাকে মেন শিখতেই হবে। ওয়ার্ড হচ্ছে লেখালেখির কাজ করে, এক্সেল হলো হিসাব নিকাশের কাজ করে, এক্সেস হচ্ছে ডাটাবেস ভিত্তিক প্রোগ্রাম, পাওয়ার পয়েন্ট হলো উপস্থাপনামূলক প্রোগ্রাম। এই চারটা মেন, আমরা এই চারটা ধাপে ধাপে শিখবো। এবং সাথে আরো আনুষঙ্গিক কাজ আছে আমাদের, যেমন নাহিদ ভাই যদি একটা অফিসে জব নেয়, তাকে কাজ করতে হবে কি? এই যে আজকে তোমাদের সাথে আমি যে কাজটা করলাম, তোমাদেরকে যদি প্র্যাকটিক্যালি দেখাই, সেটা যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বুঝতে পারো। এই যে একটা শীট দেখো, আমি কিন্তু একটা শীট তোমাদের থেকে জমা নিয়েছি। শীটটা সুন্দর করে কি করছি? আমি স্ক্যানিং করে তোমাদের ছবি বের করছি, ছবি প্রিন্ট করছি না? আমি এই স্ক্যানিং করে তোমাদের এই ডকুমেন্টটা প্রিন্ট করছি না ভর্তির জন্য। এই যে স্ক্যানিং এর বিষয়টা, স্ক্যানিং এর যে বিষয়টা, যে এই তাহলে আমার যে বস আছে তিনি যদি বলে এই সেলের ডকুমেন্ট গুলা তুমি একটু স্ক্যানিং করে কম্পিউটারে সেভ করে রাখো, তাহলে আমাকে কি সে কাজ করতে হবে না? স্ক্যানিং করে তোমার এই ফাইলটা কিভাবে আমি সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারি। আবার তোমার ছবি দেওয়া আছে একটা, আমার বস বললো যে এই সেলের ছবি 4টা লাগবে, তুমি আরো 3টা বানাও, তাহলে কিভাবে এই ছবি আমি স্ক্যানিং করে আরো 3টা কপি কিভাবে বৃদ্ধি করতে পারি, এই কাজটা তোমাকে শিখতে হবে। এই যে পাসপোর্ট সাইজ ছবি আছে, আমার বস বললো যে না এই সেলের ছবি আমি দেয়ালে টানিয়ে রাখতে চাই, বড় করে তুমি বের করো, আমি দেয়ালে টানিয়ে রাখতে চাই, তাহলে ওই কাজটাই কিন্তু তোমাকে শিখতে হবে স্ক্যানিং এর সাহায্যে। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের সাহায্যে তুমি শিখবা, অ্যাডোবি ফটোশপ। তারপরে হচ্ছে কি ইলিস্ট্রেটর। অ্যাডোবি ইলিস্ট্রেটরের প্রাথমিক জ্ঞান, ওই যে ও বললো না যে স্যার আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাই, ও বলছিল না? হ্যাঁ, এই গ্রাফিক ডিজাইনের কিছু জ্ঞান তোমাকে রাখতে হবে, কারণ এই ছবিগুলো তুমি কিভাবে প্রিন্ট আউট করবে এটা কিন্তু গ্রাফিক্স এর কাজ। গ্রাফিক্স এর কাজ কি? যেমন এই বইয়ের একটা কভার পেজ আমি তৈরি করব, উপরের মলার তৈরি করব, এই মলারটা তৈরি করার জন্য আমি গ্রাফিক্স কাজ করব। একটা ভিজিটিং কার্ড, এখন নাহিদ ভাই একটা মোবাইলের দোকান দিয়েছে, এই নাহিদ ভাইয়ের মোবাইলের দোকানে একটা ভিজিটিং কার্ড আমি ডিজাইন করব, সেই কাজটা আমি গ্রাফিক ডিজাইন। নাহিদ ভাই আমাকে ইনভাইটেশন কার্ড পাঠাইছে, অর্থাৎ দাওয়াতের পত্র পাঠাইছে, ওই দাওয়াতের যে উপরের যে কভার লেটারটা ওটা আমি গ্রাফিক্সে করব। বুঝাইতে পারছি কিনা? একটা ব্যানার, আমার দোকানের মাস্টার কম্পিউটার একটা ব্যানার আছে, এই যে ব্যানারটা, এই ব্যানারটা আমি করছি গ্রাফিক ডিজাইন। বুঝতে পারছি কিনা? এরকম যত ধরনের ডিজাইন আমাদের চোখের সামনে আসলে আমরা যা দেখি সেটাই তো ডিজাইন, সেটাই তো একটা গ্রাফিক্স। গ্রাফিক্স না? গ্রাফিক্স ছাড়া কিন্তু কোনো কিছু তৈরি হয় না। আমার সামনে একটা ক্যামেরা আছে, আমরা দেখতে পাচ্ছি একটা ক্যামেরা, এটাও কিন্তু গ্রাফিক্স থেকে ডিজাইন করেই ওই মডেলটা তৈরি করা হয়েছে। মানে তোমার এক কথা চোখের সামনে যা দেখবা সেটাই একটা গ্রাফিক্স মাথায়। তো যাই হোক, এই কাজটা আমাকে শিখতে হবে। তারপর কি আমরা শিখবো ইন্টারনেট ব্রাউজিং। এখন ইন্টারনেট ব্রাউজিং সেটা শিখতে গেলে আমাদের দরকার হচ্ছে যে আমি কিভাবে একটা জিমেল করব। যেমন তুমি এসএসসি পাস করছো, এখন তোমার একটা সিভি তৈরি করে তুমি এসএসসি পাশের একটা আবেদন করবে কোনো কোম্পানিতে, তো কোম্পানি বলছে তুমি আমাকে একটা সিভি ড্রাফট করো, তো সিভিটা তুমি কিভাবে তৈরি করবে, সিভিটা কিভাবে প্রেরণ করবে, এটার জন্য তোমাকে ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে। ওই সিভিটা আবার তুমি কিভাবে রিসিভ করবে, রিসিভ করে তুমি কিভাবে তোমার সবকিছু মেনটেন করে তুমি আবার ওই সিভিটা প্রেরণ করবে, এই কাজটাকে তোমাকে জানতে হবে। বুঝতে পারছি? নেটের কাজ কিন্তু অনেক ধরনের কাজ আছে, তো তার মধ্যে স্পেসিফিক কিছু কাজ যেটা তোমাকে না জানলে নয়, এটা তোমাকে জানতে হবে। কিভাবে একটা জিমেল আইডি খোলা যায়, ক্রিয়েট করা যায়, সেটা তোমাকে জানতে হবে। তুমি আবেদন করবে যে সেনাবাহিনীতে আমি ভাই আবেদন করতে চাই, তো এই কাজটা তো তুমি নিজেও করতে পারো, তোমাকে এই কাজটা শিখতে হবে। কিভাবে অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেমন পুলিশ ক্লিয়ারেন্সের ফর্ম কিভাবে ফিল আপ করে, জিডির অনলাইন কিভাবে করে, জিডিটা কি এটাই যদি আমি না জানি তাহলে তো বুঝতে পারবো। তারপরে তোমার অভিযোগপত্র কিভাবে টাইপিং করে, এটা তোমাকে জানতে হবে। টাইপিং, ফটোকপি, এগুলো তোমাকে জানতে হবে। এই যে যেমন একটা লেখা আমি সুন্দর করে লিখে সাজিয়ে এখানে সেট আপ করে রাখছি, এটা ডিজাইন করে সুন্দর করে আমি একটা প্ল্যাকার্ডের মতো রেখে দিয়েছি। তো এই ডিজাইনটা কিভাবে করে এটা তোমাকে জানতে হবে। প্র্যাকটিক্যাল কিভাবে লিখতে হবে,
বা প্রতি মিনিটে তুমি যদি দেখবা যে সরকারি চাকরিতে বেসরকারি চাকরিতে কম্পিউটার টাইপিস্টদের কত গতি লাগে, এই যে টাইপিং স্পিডের কথা আমরা বলি, সেই টাইপিং স্পিডটা কত লাগে। আমি যদি একটা তোমাকে সরাসরি কম্পিউটার অপারেটর দেখাই তাহলে তুমি বুঝতে পারবে যে কত স্পিড আমাদের এখানে প্রয়োজন হয়। দেখো আমি এখানে একটি এই যে দেখো এটা হচ্ছে জীবন বীমা কর্পোরেশন, নিবে 540 জন। দেখো কম্পিউটার অপারেটরেই নিবে 165 জন। তুমি যে অফিস অ্যাপ্লিকেশন কোর্স করতেছো এই কোর্সের উপরে 150 জন সরকারি চাকরিতে নিবে এসএসসি ইন্টারমিডিয়েট পাস। দেখো এদের গতি কি, কম্পিউটার সার্টিফিকেট লাগবে, ওই যে আমি যে সার্টিফিকেটের কথা বললাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এই সার্টিফিকেট লাগবে। কি লাগবে তোমার, এইচএসসি পাস লাগবে, এবং আরো কি লাগবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এই যে তুমি কম্পিউটারটা প্রশিক্ষণ নিতে আসতো, এটা তোমার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এবং টাইপিং এর ক্ষেত্রে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 28 শব্দ টাইপিং গতি থাকতে হবে। মানে পার মিনিটে 60 সেকেন্ড সময়, এই 60 সেকেন্ড সময়ের মধ্যে তুমি বাংলাতে লিখবে কত মিনিট, কতগুলো 20টা শব্দ। যেমন আমার একটা শব্দ, বাংলাদেশ একটা শব্দ, স্কুল একটা শব্দ, কম্পিউটার একটা শব্দ, এরকম শব্দ তোমাকে বাংলাতে 20টা ওয়ার্ড লিখতে হবে, তাহলে তুমি পাস সরকারি চাকরি। ইংরেজিতে কি করতে হবে, তোমাকে 28টা শব্দ লিখতে হবে। যেমন স্টুডেন্ট একটা শব্দ, সুমন একটা শব্দ, করিম একটা শব্দ, এই শব্দগুলো তোমাকে 28টি ওয়ার্ড লিখতে হবে। তাহলে এই যে টাইপিং স্পিড 1 মিনিটের মধ্যে কিভাবে সম্ভব, এই কাজটাই তোমাকে আমরা শিখাবো। বুঝতে পারছি কিনা? তাহলে দেখো সরকারি চাকরিতে তুমি পাইলা, তুমি বেসরকারিতে পাইলা, তুমি একটা দোকান দিচ্ছ, তাও তোমার কাজে লাগতেছে। তুমি এক জায়গায় কর্মচারী হিসেবে আছে, তাও তোমার কাজে লাগতেছে। বুঝতে পারছি কিনা? তাইলে অনেকেই কিন্তু আমরা জানি না আসলে কম্পিউটার শিখবো কি শিখবো, আমরা এটাও কিন্তু বুঝি না। এই জন্য বোঝানোর জন্য এত কথা বললাম, এত কিছু তোমাকে বুঝিয়ে দিলাম। এখন আসি মেন কাজে। তো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন করতে গেলে, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন করতে গেলে এখানে তোমার যে কাজটা বললাম সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো সেটা শেখার আগে 4টা যন্ত্র আমরা নাম জানবো, যেমন নাহিদ ভাই নামগুলো জানে, আমাদেরকে একটা একটা করে বলবে। আচ্ছা এই যে 4টা নাম নাহিদ ভাই বলেন তো, এটার কি নাম বলছিলাম? পিসি। পিসির পূর্ণ মিনিংটা কি বলছিলাম? পার্সোনাল কম্পিউটার। পিসি আমরা যে 4টা যন্ত্রের সাথে কাজ করব, অর্থাৎ ডেস্কটপের কয়টা অংশ, 4টা, 4টার মধ্যে এটাকে বলছিলাম যে পিসি। পিসির পূর্ণ মিনিং হলো পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল পার্সোনাল আচ্ছা, এটাকে আমরা সিপিইউ বলে থাকি। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে বুঝতে পারছি কিনা? সিপিইউ বলছি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, পিসি পার্সোনাল কম্পিউটার। আচ্ছা তারপরে একটু আগাবো, সেটা হচ্ছে যে বিষয়টা ওই দিক থেকে, এই যে ক্লাসের মধ্যে যে মানে তোমার একাগ্রতা, এটা যদি না থাকে তোমাকে আমি বাটে খাওয়ালেও তুমি বুঝবা। বুঝবা, তুমি ক্লাসের মধ্যে ফোন টিপতেছো, তুমি হাজার চেষ্টা করলে তুমি পারবা, যে জায়গায় যাবা ফেল করবা। তুমি ক্লাসের মধ্যে উঠে চলে যাইতেছো, তার মানে কি তোমার তো গুরুত্বপূর্ণ ক্লাস, তোমাকে এই ক্লাসটা 2বার নেওয়া হয়েছে, তোমাকে ধরলাম তুমি পারলে না, তাহলে কি এটা তাহলে লাভ হবে? এই জন্য বললাম যে দেখো তোমার সামনেই কিন্তু এটা দিয়ে দিলাম। আর একটা ক্লাস তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। এই যে তুমি যে কাজটা শিখতে আসার জন্য যা ইচ্ছা তাই, এটা কিন্তু এটা হলে তোমার লস, এটা কিন্তু আমার লস। এই যে ক্লাসটা রেকর্ডেড হচ্ছে, এটা কিন্তু ইউটিউবে চলে যাবে, তোমরা দেখবে সবাই। তো যাই হোক ক্লাসটা কনসিস্টেন্সি করার চেষ্টা করো। তো যাই হোক আমরা পিসি শিখতেছিলাম। পিসি হলো পার্সোনাল কম্পিউটার। পিসি হলো কি? পার্সোনাল কম্পিউটার। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখন আসি এটাকে বলে মাউস। এটা কি বলে? এই মাউসটা বাজারে 2 ধরনের মাউস পাওয়া যায়। এটা আমার হাতে যেটা আছে বর্তমানে অপটিক্যাল মাউস। কি মাউস? অপটিক্যাল মাউস। এই অপটিক্যাল মাউসটা ডিজিটাল হওয়ার কারণে এখানে একটা আলো দিয়েছে। আর আমি যে সময় কম্পিউটারটি শিখেছি সেই সময় এখানে ছিল একটা মার্বেল গুটি, কাচের একটা বাল্ব ছিল, কাচের একটা গুটি ছিল। এই গুটিটা ঠিক মাউস পয়েন্টার উপরে যেদিকে ঘুরতো, যেদিকে প্রদক্ষিণ হইতো, এই মাউস পয়েন্টারটাও সেই দিকে ঘুরতো। এই যে তীর চিহ্ন, এটাকে বলে মাউস পয়েন্টার। কি বলে? মাউস পয়েন্টার। এই যে তোমরা যে ক্লাস 9-10 এ পড়ছো, তোমাদের ম্যাডামরা স্যাররা এগুলো শিখাইছে কিনা আমি জানি না, হয়তো শিখাতেও পারে বা নাও পারে, কিন্তু আমার কাছে যা শিখবা এটা পৃথিবীতে কোথাও পাবা। তুমি আমি জাস্ট জন্ম নিছি, শুধু জন্ম নেওয়ার জন্য জন্ম নিছি, হ্যাঁ,
একটা ট্রেনার কি করে, একটা ট্রেনার তোমাকে অনেক দূর আগায় নিয়ে যায়, যা তুমি জানো না সেটা তোমার ভিতরে ইনপুট করে দেয়, তোমাকে শিখাই দেয়। এই যে আমি বললাম এই যে মাউস পয়েন্টার, কয়জন জানতে এটা বলো তো? বেশিরভাগ আমরা জানতাম না, কিন্তু কি করছি আমরা, এসএসসি কিন্তু পরীক্ষা দিয়ে চলে আসছে। অথচ তোমাদের 9-10-এ বই ছিল, কম্পিউটার উপরে বই ছিল না, আইসিটির উপরে বই ছিল। ওই বইটাতে তোমাদের স্যারদের উচিত, তোমাদের ম্যাডামদের উচিত ছিল আমাদের ছেলে মেয়েদেরকে ধরে ধরে শিক্ষা দেয়া। তাহলে আজকে তোমাকে এই কোর্স করতে হতো যদি ভালোভাবে শিখাতো। অথচ দেখবে যে তারাই কিন্তু পারে না, ঠিক মতো একটা কাজ করতে গেলে তারা পারবে না। তো যাই হোক, তো এটা কি বলছি যে মাউস পয়েন্টার, আমার এই আলোটা যেদিকে প্রদক্ষিণ হবে মাউসটা ঠিক সেদিকে ঘুরবে। এখন আসে, এই যে যে ছোট ছোট স্ক্রিন গুলো আমরা দেখতে পাচ্ছি, ছোট ছোট অপশন গুলা, এগুলাকে বলে আইকন। কি বলে? আইকন কি? ছবি বা প্রতিচ্ছবি। যেমন এখানে যদি আমি বলি যে এটা কার ছবি, হ্যাঁ এটা হচ্ছে সোহাগ হোসেনের ছবি। তার মানে কি আমরা ছবি দেখে কিন্তু আইডেন্টিফাই করছি এই ফাইলটা সোহাগ ভাইয়ের, তাই করছি কিনা? এরকম আমরা এখানে আইকন দেখে বুঝতে পারবো যে এই ফাইলটা পিডিএফ এর, এই ফাইলটা এক্সেল এর, এই ফাইলটা ওয়ার্ড এর, হ্যাঁ এটা ওয়ার্ড এর ফাইল, এটা এক্সেল এর ফাইল, এটা হচ্ছে এক্সেস এর ফাইল, ঠিক আছে? তারপরে এই যে যেমন আছে এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের ফাইল। এরকম আমরা এই আইকন দেখেই কিন্তু আসলে বুঝতে পারবো যে কোন ফাইলের কোন নাম। তাহলে এগুলা প্রত্যেকটাকে আমরা কি বলবো? আইকন। বুঝতে পারছি? আর যে স্ক্রিন বা যে পর্দাটা আমরা দেখতেছি এটাকে বলে ডেস্কটপ। কি বলে? ডেস্কটপ। যে স্ক্রিন বা যে পর্দাটা আমরা দেখে থাকি চোখের সামনে ভাসে, সেটাই হলো ডেস্কটপ। আর ডেস্কটপের উপরে ছোট ছোট যে অপশন থাকে এগুলাকে আইকন বলে। কি বলে? এখন আসি এই মাউসের যে তিনটা অংশ, লেফট সাইড, রাইট সাইড, আর হলো হুইল, লেফট রাইট আর হুইল। হুইল বলতে চাকা, এটা মাঝের অংশ, এটা কোনো পেজকে উপরে বা নিচে নিয়ে যাওয়ার জন্য এটা ঘোরাতে হয়। নিচের দিকে ঘুরালে নিচে আসে, উপরের দিকে ঘুরালে উপরে যায়। লেফট রাইট, লেফট রাইট কেন করি? যেমন আমরা ছোটবেলায় কি লেফট রাইট করছি না স্কুলে, লেফট রাইট করছি না, মানে কি নিজেকে একটু এক্সারসাইজ করে নিছি, কারণ নিজের শরীরটা যাতে কি হয়, সারা এক্সারসাইজ করাইছে, কি হয় শরীরটা যাতে সচল থাকে, আমার রক্ত, আমার মাংস, আমার সবকিছু যাতে কি হৃৎপিণ্ড, আমার সবকিছু যাতে কার্যক্ষমতা না হারায়। এই জন্য কম্পিউটারের যদি গতি কমে যায়, কম্পিউটার যদি স্লো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু রেপ লাইট করি, অর্থাৎ রিফ্রেশ করি। রিফ্রেশ করলে কি হয়? কম্পিউটারের গতিটা দ্রুত বৃদ্ধি পায়। এজন্য কম্পিউটার অন করার পরে 6 থেকে 7 বার রিফ্রেশ করবো, আবার অফ করার আগেও 6 থেকে 7 বার রিফ্রেশ করে অফ করবো। অফ করার সিস্টেম দেখা দেবো, অন করার সিস্টেম দেখা। তো যাই হোক, এভাবে আমরা কি করতে পারি? রিফ্রেশ করতে পারি, লেফট রাইট করতে পারি। তোমরা পারবে, এই যে লেফট রাইট, এটা হলো হুইল। এখন আসি নিচে, দেখো একটা বার, এই বারকে বলে, এই বারকে বলে স্ট্যাটাস বার। কি বার? স্ট্যাটাস বার। আর এটা হলো স্টার্ট মেনু, এটা স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের মধ্যে কোনো জিনিসকে ছোট করে খাটো করে রেখে দেওয়া যায়। যেমন আমি বলি যে কান চেপে ধরে আমার ছোট ভাইকে নিয়ে এসে এখানে বসালাম, বলতেছি ধরো সে কান চেপে ধরে ছোট ভাইকে এখানে বসালাম, তার মানে কি ওকে ছোট করে কিন্তু রেখে দিলাম। ঠিক এরকম দেখো, আমি এখানে একটি ভিডিও, একটি প্রোগ্রাম আমি শুরু করেছি। এই ভিডিও প্রোগ্রাম যে আমি শুরু করেছি, এটার জন্য আমি কি করেছি, দেখো এখানে আমার যে একটি প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটি প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো আমি কিন্তু একটি ভিডিও এখানে অন করে নিয়েছি, এটা ভিডিও আমাদের সামনে কি আছে? অন আছে। আমি এটাকে রেকর্ডেড করতেছি। কয়টা? একটা থাকে এমনি থাকে। 5 টাকা খুচরা দিন। লাগাই দিও, আস্তে করে টান দিলে লেগে যাবে। তো আমি যেখানে ছিলাম, তো এটা হলো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার মধ্যে ছোট করে, এই যে আমি যদি এখানে মিনিমাইজ করি, এখানে দেখো ছোট হয়ে চলে আসছে। আমি যদি এটাকে ম্যাক্সিমাইজ করি, দেখো একটা মিডিল সাইজের একটা অপশন চলে আসছে, মানে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ একদম ছোট, আর ম্যাক্সিমাইজ হচ্ছে বড়। দেখো ম্যাক্সিমাইজ করছি বড়, ঠিক আছে না? তো এই হচ্ছে আমাদের বিষয়টা।
এখন দেখো, তাহলে আমরা যে কাজটা করতে চাচ্ছি এখন সেটা হচ্ছে যে স্ট্যাটাস বার আমি বুঝাই দিলাম, এটা হলো স্টার্ট মেনু। স্টার্ট মেনু থেকে ক্লিক করে আমরা যে প্রোগ্রামিংটা শিখবো, এইখানে দেখতে পাচ্ছি আমরা একটা উইন্ডো হচ্ছে জানালা। যেমন একটা ঘরে জানালা থাকলে কতগুলো জিনিস আছে, যন্ত্রপাতি আছে, আমরা জানালা দিয়ে তাকালে বুঝতে পারি, এরকম কম্পিউটারের উইন্ডোতে আমরা ক্লিক দিলে বুঝতে পারি কতগুলো সফটওয়্যার আমার এখানে ইনস্টল করা আছে, সব সফটওয়্যার আমরা দেখতে পাই। তো জাস্ট এখান থেকে আমাদের যে প্রোগ্রামিংটা আমরা শিখবো সেই প্রোগ্রামিংটা এখানে যদি আমরা যাই সেটা আমরা বুঝতে পারবো যে মাইক্রোসফট অফিস। এই মাইক্রোসফট অফিসে যদি আমরা একটা ক্লিক দেই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে মাইক্রোসফট অফিসের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে প্রথম কাজটা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2010। মাইক্রোসফট ওয়ার্ড 2010 প্রোগ্রামও যা 2016 তা 19 তা 21 20 2003 সব একই জিনিস, একই প্রোগ্রামিং, একই সিস্টেম, কিন্তু তার অ্যালগোরিদম একটু চেঞ্জ আছে। যেমন যদি আমরা বলি তার ফিচারটা একটু চেঞ্জ আছে। তুমি যদি আইফোন ইউজ করো, আইফোনের ফিচারটা কি? ওটা অ্যান্ড্রয়েড ভার্সন, জাস্ট ফিচারটা একটু চেঞ্জ। আমি যদি এখন স্যামসাং আলট্রা ইউজ করি, জাস্ট ফিচারটা কিন্তু কি হবে, একটু হেরফের থাকবে, কিন্তু জিনিসটা একই। আমরা কথা বলতে পারতেছি, মুভি দেখতে পারতেছি, যে কোনো সফটওয়্যার প্রোগ্রামিং এ কাজ করতে পারতেছি। তার মানে এরকম তুমি যে ভার্সন ইউজ করো না কেন, তোমার এই ভার্সন গুলো একই থাকবে, কাজ কর্মক্ষমতা একই থাকবে, জাস্ট ফিচারটা চেঞ্জ হবে। বুঝতে পারছি কিনা? তার মানে তুমি যে 10-এ কাজ শিখতেছো তুমি অন্য কোনো প্রোগ্রামে পারবা না তা না, তুমি 10-এ পারলে 16-তেও পারবা, তুমি 10-এ পারলে 20-এও পারবা, তুমি যে কোনো প্রোগ্রামিং তোমাকে ওয়ার্ড যেটাই দিক তুমি পারবে। বুঝতে পারছি কিনা? তাহলে আমরা জাস্ট এটাতে একটা ক্লিক করব। ক্লিক মানে হচ্ছে যে ওই যে পাড়া প্রতিবেশীর মহিলাদের ক্লিক না, যে অমুকের ক্লিক অমুকের কাছে লাগা, এটা না, জাস্ট আমরা হলো প্রোগ্রামিং এর উপরে একটা ক্লিক করব। ক্লিকের ভাষা হচ্ছে মাউসের ক্লিক, মানে এই যে দেখো আমি যদি একটা চাপ দিয়ে একটা শব্দ হবে, শব্দ হয় না, ক্লিক শব্দ আর কি। তো দেখো ক্লিক করলে আমার সামনে একটি পপ আপ উইন্ডো হাজির হয়েছে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে ডকুমেন্ট। কি বলি? ডকুমেন্ট। এই ডকুমেন্টের উপরেই কিন্তু আমরা সমস্ত কাজগুলো করব এখন। হ্যাঁ, এই ডকুমেন্টের উপরেই আমরা আমাদের সমস্ত কাজ কি করব, সমস্ত কাজগুলো করব। ঠিক আছে, ডকুমেন্টের উপর। এখন আসো, এটা ডকুমেন্টটা এখানে ওপেন থাক, তার আগে একটু জেনে নেই আমরা, সেটা হচ্ছে যে এই কিবোর্ড সম্পর্কে। তার মানে মনিটর শিখছি, মাউস শিখছি, পিসি শিখছি। এখন হালকা করে শিখবো হচ্ছে কিবোর্ডের একটা বাটনের নাম জানবো, সেটা হচ্ছে এই কিবোর্ডের বাটন সংখ্যা আছে 104 থেকে 112টি, 104 থেকে 112টি। আর 104 থেকে 112টি বাটনকে আবার বৈজ্ঞানিক ভাষায় 6টি ভাগে ভাগ করা হয়। কয়টি? 6টি ভাগে ভাগ করা যায়। তো প্রথম যে ভাগটা কিবোর্ডের মাঝখানে 3 সারিতে বিদ্যমান, এটাকে বলে অ্যালফাবেট বা টাইপিং কি। অ্যালফাবেট বা টাইপিং কি, কিবোর্ডের মাঝখানে 3 সারিতে বিদ্যমান অ্যালফাবেট বা টাইপিং কি। যেমন এগুলা দিয়ে কি করে আমরা এই যে লিখতেছি, আমি লিখতেছি, লেখা যাচ্ছে না, আমরা টাইপিং করে থাকি, এই জন্য এটার নাম অ্যালফাবেট বা টাইপিং কি। আরো 5টা ভাগ আছে, এই 5টা ভাগ আমরা কালকে শিখব। ক্লিয়ার? তো এখন জাস্ট এই যে অ্যালফাবেট কির ব্যবহারটা আমরা শিখবো, সেটার জন্য আমি মাউস ধরছি, আর মাউসের এটাকে বলে ফন্ট সাইজ। ফন্ট সাইজটা একটু বড় করে নিচ্ছি লেখার জন্য, একটু ফন্ট সাইজটা বড় করে নিলাম। এবং কিবোর্ডে কিভাবে টাইপিং করতে হয়, কিভাবে প্র্যাকটিস করতে হয় আমি জাস্ট দেখিয়ে দেবো। তো কিবোর্ডটা সুন্দর করে আমাকে ধরতে হবে। আর এই কিবোর্ডে যেহেতু এটা অ্যালফাবেট কি, মাঝখানে এ থেকে জি পর্যন্ত, এ থেকে এই যে এই লাইনটা, এর যে লাইনটা আছে এ থেকে এফ এবং জি থেকে এল, এটাকে বলে হচ্ছে হোম কি। কি বলে? হোম কি। এখন এই হোম কির উপরে আমরা হাত বসিয়ে দুইটা হাতের সাহায্যে কিভাবে টাইপিং করতে হয়, যে 3 দিনে একটা নিয়ম আছে, ওই নিয়মটা লিখলে আমরা দ্রুত টাইপিং স্পিড বাড়াতে পারবো। ঠিক আছে, 3 দিন ফলো করবো, ইনশাল্লাহ আমরা সব কাজ এখান থেকে কি করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখন আসি যে কিভাবে আমরা টাইপিং করব সেটার জন্য। তো যেহেতু এটা অ্যালফাবেট কি আর এটা হোম কি, দেখো এফ এর নিচে একটা দাগ আছে, জে এর নিচে একটা দাগ আছে, এটা হচ্ছে আমাদের হোম কি। এখানে আমরা হাত বসাবো। হাত বসানোর জন্য 2টা হাত দরকার, এটাকে বলে 5টা আঙ্গুলি, এটা আছে 5টা আঙ্গুলি, 10টা। এখন এই 10টা আঙ্গুলির সাহায্যেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। এই জন্য হাতের নাম আমাকে জানতে হবে, আঙ্গুলির নাম জানতে হবে। এটাকে হচ্ছে কনিষ্ঠা বলে। কি বলে? কনিষ্ঠা। এটাকে বলে অনামিকা। কি বলে? এটাকে বলে মধ্যমা। কি বলে? এটা বলে শাহাদত। এটা বৃদ্ধা। কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, শাহাদত, বৃদ্ধা। কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, শাহাদত, বৃদ্ধা। কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, শাহাদত, কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, শাহাদত, বৃদ্ধা। তাহলে 5টা আঙ্গুলির নাম মনে রাখতে হবে, কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, শাহাদত, বৃদ্ধা। এখন
কোন আঙুলের কয়টা কাজ এটা জানতে হবে। যেমন একই পরিবারে যদি 5টা ভাই থাকে, সবাই কি সমান কাজ করে? দেখবে কেউ একটু হচ্ছে দুলহা, কাজ কাম করবেছে না। দেখবে পরিবারের মেজো ছেলে, সে আবার অনেক কাজ করে, একাই সারা গোষ্ঠীর কাম একাই করে, এরকম পোলাপান আছে না? দেখবে যে মাইজেন্ডা খালি সংসারের হিসাব নিকাশই করে বেড়ায়, সংসারের হাল ধরে এবং হিসাব নিকাশ করে। হ্যাঁ, আমার বাপের কয়টা সম্পদ আছে, কোনে কি আছে, বেচা কিনা লাগবে, এগুলো করে। ছোটটা কি করে? সে শুধু ঘুরে ঘুরে বেড়ায়, পড়াশোনা করে, এটা করে ওটা করে, ফুটিনি করে বেড়ায়, এরকম আছে না পরিবারে? ঠিক এই আঙ্গুলের মধ্যেও সেম কাজ। দেখো বুড়ি মানুষ কি করে? লাঠি ভর দিয়ে হাঁটে না, এটা হচ্ছে সে বুড়ি মানুষ। এর কাজ একটা, শুধু কি করবে? একটা শব্দ লিখবে, মাঝখানে একটা স্পেস দেবে, একটা শব্দ লিখবে, একটা মানে একটা ফুল একটা শব্দ লেখার পরে একটা স্পেস, ঠিক আছে? একটা স্পেস দেবে, অর্থাৎ ফুল একটা শব্দ লিখবে, একটা স্পেস দেবে। শুধু বুড়ো আঙ্গুলের কাজ এটা, স্পেস দেয়া। কনিষ্ঠা এর কাজ হলো 3টা বাটন। কয়টা? এটা হলো 3টা। কয়টা? এটাও 3টা। 3 3 3 3 3। এটা হলো ডান হাতে শাহাদাতের জন্য 5টা। কয়টা? এর কাজ বেশি। কয়টা? এদের কাজ 3টা, এর কাজ 5টা, এর কাজ একটা। আবার বাম হাতের এটা 3টা, এটা 3টা, এটা 3টা, এটা হলো 6টা। কয়টা? ওর আর একটু বেশি, এর হলো 6টা বাটন। কয়টা বাটন? এর হলো একটা বাটন। এর 3টা বাটন, এর 3টা, এর 3টা, এর 6টা, এর একটা। আর এই হাতের হচ্ছে এর শুধু 5টা, এর একটা, বাদ বাকি 3টা। নাম বলে দিছি, কনিষ্ঠা এটার 3টা, অনামিকার 3টা, মধ্যমার 3টা, শাহাদতের 5টা, বৃদ্ধাঙ্গুলের একটা। বাম হাত 3 3 3, অর্থাৎ কনিষ্ঠা 3, অনামিকা 3, মধ্যমা 3, শাহাদত 6। এখন দেখি আমরা আমেরিকান স্টাইলে টাইপিংটা শিখবো। ক্লিয়ার? দেখো, টাইপিং শেখার জন্য এখানে একটি বাটন আছে, এটা হচ্ছে ব্যাক স্পেস। ব্যাক স্পেস হলো কোনো অক্ষর ভুল হয়ে গেলে সেটা মুছে দেওয়া যায়। ভুল হয়ে গেল, মুছে দিলাম, ভুল হয়ে গেল, মুছে দিলাম। মানে কার্সরের বামে একটা করে অক্ষর মুছে দিতে চাইলে ব্যাক স্পেস, এটার কাজ হলো ব্যাক স্পেস। আর ক্যাপস লক, এটার কাজ হচ্ছে ছোট হাতের থেকে বড় হাতের লিখে বড় হাতের থেকে ছোট হাতের। যেমন আমি এখানে ক্যাপস লক চালু করে দিয়েছি, যা লিখবো সব বড় হাতের। ক্যাপস লক উঠাই দিলাম, যা লিখবো সব ছোট হাতের। তো যাই হোক, ক্যাপস লক চালু করে দিয়ে আমরা লেখাটা স্টার্ট করব। এই জন্য আমাদের হাতটা সুন্দর করে ASDF আর স্পেস এখানে বসাতে হবে। মাঝখানে জিএসটা ফাঁকা থেকে আবার আমাকে বসাতে হবে হলো JKL কোলন। এবার দেখো, দেখা যায় কিনা? হ্যাঁ, জিএস বাদ থাকবে, আর বুদ্ধাঙ্গুলের কাজ শুধু এটা। ঠিক আছে? দেখো, AQA স্পেস AZA। তাহলে কনিষ্ঠার কাজ আমরা বলছিলাম 3টা, A আছে, Q আছে, আর Z আছে। তাই লিখছি না অন্য কিছু লিখছি? 3টা, শেষ। তার মানে ওর কাজ শেষ, সারাদিনের কাজ শেষ। AQA স্পেস AZA স্পেস। বুঝতে পারছি কিনা? তারপরে কি আবার অনামিকার কাজ SWS SXS। মধ্যমা DED DCD। শাহাদত FRF FTF FGF FBF। ওর কাজটা একটু বেশি। তাহলে দেখো, এখানে আমার বাম হাতের কাজ শেষ। BAFAZ বাম হাত। একটু এখানে ছোট করে দেই, এক লাইনের মধ্যে রেখে দেই, তাহলে তোমার বুঝতে সুবিধা। তাহলে এই লাইনটা আমার বাম হাতের কাজ কিন্তু শেষ। AQA AZA SWS XXS DD DCD FRF FTF FGF FBF FBF। এইভাবে কোন আঙুলে কয়টা অক্ষর আছে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে এক হাত শেষ। এখন দ্বিতীয় হাত JUJ JYJ JHJ JNJ JUJ JYJ JHJ JNJ KIK KMK LOL L, সেমিকোলন P সেমিকোলন ডট। জাস্ট এই দুইটা ফলো করবে। দেখো, শীটে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে তোমাকে বের করো 5 নম্বর পেজ। বের করো তো 6 নম্বর পেজ বের করো। 6। দেখো, এখানে একটা নিয়ম দেওয়া আছে, এটা আর কি বইয়ের ভাষা দেওয়া আছে, তো আমি আমার ভাষা এখানে দিয়েছি। দেখো, এখানে দুইটা জিনিস চেঞ্জ আছে, সেটা কি একটু ফলো করো। দেখো, KIK KMK, তারপর আবার ওরা লিখছে K, লিখছে, কিন্তু এখানে কে কমাটা কে নিবা না। কারণ কি? কে কিন্তু তোমার আঙুলের মধ্যে আছে,
যেহেতু কে এর জিনিসটা আবার নেওয়ার দরকার নাই। আবার দেখো কমা, কমা এখানে আমরা এল কমা এল লিখছি, কিন্তু এই কমাটাও এখানে লেখা দেওয়া, তার মানে এখানে কে কমা কে এই জিনিসটা তোমরা না লিখলেও পারবে। আবার যদি এই জিনিসটা লিখেও সে কোথাও পারবে, সমস্যা নেই, এটা বইয়ের ভাষা আর এটা হলো আমার ভাষা। কারণ দেখো তো এখানে এবিসিডি কোন অক্ষর কি বাদ করছে? পরে নাই। তারপর দেখো আরেকটা জিনিস, এই যে সেমিকোলন স্ল্যাশ সেমিকোলন, লাস্টেরটা দেখো সেমিকোলন স্ল্যাশ সেমিকোলন, এটা তুমি না লিখলেও পারবে, কারণ এই জিনিসটা আমরা অটোমেটিকলি পরে শিখাই দেবো যে শিপ ধরে কিভাবে ব্যবহার করতে হয়, সেই জিনিসটা আমরা শিখাবো। এই জন্য আমি যে পর্যন্ত লিখছি এ পর্যন্ত লিখলে এনাফ। হ্যাঁ, আবার তুমি এইভাবে লিখতে পারো, সমস্যা নেই। জাস্ট কে কমাকে এখানে 3 বার ডাবল হয়ে যাচ্ছে, আর এখানে সেমিকোলন স্ল্যাশ সেমিকোলন এটা ডাবল হয়ে যাচ্ছে, এই হচ্ছে বিষয়। আবার অনেকে বলতে পারে যে চিঠি একরকম আছে আর ভাইয়া শিখালে আর একরকম। এটা জাস্ট এটা বইয়ের ভাষা, আমি তো বলে দিলাম এটা বইয়ের ভাষা, এটা আমার ভাষা। কারণ আমি চাই যে আমার স্টুডেন্ট যত দ্রুত আগাতে পারে, এটা আমি চাপ। কারণ বইয়ে তো অনেক কিছু থাকে, এই এত মোটা বই তুমি কি সব কিছু করতে শেষ করতে পারবে? করতে পারবে? পারবে না। তোমাকে দেখো এই শীটটা ছিল 500 পেজের একটা বই, 500 পেজের বইকে আমি 16 পেজের মধ্যে নিয়ে আসছি। 500 পেজের একটা বই কনসাইজ করছি, মানে কোন জিনিস অংশ তোমার জন্য দরকার সেটা এখানে নিয়ে আসা হয়েছে। এটা নিজের ভাষা দিয়ে তৈরি করা আছে এটা, আর খুব সুন্দর করে তৈরি করা আছে। তাহলে জাস্ট এই নিয়মটা যদি তুমি ফলো করো তাহলে কি এটা তোমার ডান হাত, তাহলে ডান হাতের কাজ শেষ। এই এতটুকু ক্লাসে কিছু বুঝতে পারলে কিনা, অল্প হলেও কিছু বুঝছো কিনা? হ্যাঁ, তাহলে কালকে আমাদের যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে এই টাইপিং শিখবো। প্রতিদিন আমরা 3 দিন করে প্র্যাকটিস করবো। এটা 3 দিন প্র্যাকটিস করলে কি হবে, আমার হাতের আঙ্গুলের মধ্যে অক্ষরগুলো চলে আসবে, আমার ব্রেনতে অক্ষরগুলো চলে আসবে। তখন আমি যে কোনো বই, ক্লাস 5-এর বই, ক্লাস 7-এর বই, যে কোনো বই আমরা ধরবো আর গ্যাটাগ্যাট লিখবো। কারণ কিভাবে গ্যাটাগ্যাট লিখবো আমি যদি এখানে একটু দেখাই, জাস্ট আমি তত ভালো পারি না, তারপরেও দেখাই। আমি বেশি পারি না, মনে করো মিনিটে 80-90 ওয়ার্ড লিখতে পারি, তাছাড়া পারি না। সরি সরি, এটা তো বড় হাতের হচ্ছে না, আমি তো ছোট হাতের বড় হাতের মিলাই লিখবো। তো দেখ একটা বই হলে ভালো হয়, এখানে তো ওইরকম বই নাই। আচ্ছা, বিজ্ঞান। আচ্ছা আমি বিজ্ঞান দিয়ে দেখাই, বাংলা দিয়ে দেখাই। হ্যাঁ, বাংলা দিয়ে দেখলে বুঝবে তো, ইংরেজিতে না দেখায় বাংলাতে দেখায়। বাংলাতে আরো বেশি লেখা যায়, প্রায় 100 ওয়ার্ডের মতো লেখা যায়, বাংলাতে বেশি লেখা যায়। দেখো যদি লিখি রক্ত থেকে রক্তকোষ এবং রক্ত জমাট বাঁধার জন্য, একটা বানান ভুল যাবে। দেখো তো বাদ বাকি কি আমার ঠিক আছে না? এই যে দ্রুত লেখাটা, আমি তো তোমাকে বললাম আমি যদি ভালোভাবে বসতাম আমার একটা বানানো ভুল যাবে না, একটা বানানো আমি ভুল করব না। এবং সবচেয়ে বেশি লিখবো, 100 ওয়ার্ড লিখবো 1 মিনিটে, 60 সেকেন্ডের মধ্যে 100 ওয়ার্ড। এরকম রক্তকোষ জমাট, এরকম বড় বড় শব্দ, যে তোমার যে রক্তকোষ আছে, যে অন্য ভাবে আছে রক্তরস প্লাজমা, এরকম শব্দ 100টা লিখবো, আমার কোনো প্রবলেম হবে। এটা কেন হয়েছে, তোমাকে যে এই যে উপরে যে নিয়মটা শিখাই দিছি এইটার কারণ, এটা আমি অনেক প্র্যাকটিস করছি। ম্যাক্সিমাম 3 দিন তুমি করবা, তোমার হাতে অক্ষর চলে আসবে। আমি যদি ইংরেজি দেখাতে পারতাম আরো বেটার। ইংরেজিটা এখানে নাই কোনো বই, কোনো এরকম বই নাই, সেই জন্য আমি দেখাতে পারছি না। তো যাই হোক, আমি যদি অনলাইন থেকে ইংরেজি কোনো প্যাসেজ বা প্যারাগ্রাফ নিয়ে যদি দেখাতে পারি তো দেখেন। আমি যে কোনো একটা জিনিস লিখে স্যার দেখি এখানে কোনো, হ্যাঁ এই লাইনটা, জাস্ট এই লাইনটা নিব, ওয়ার্ডে নিলাম, একটু ফন্ট সাইজটা বড় করলাম, কারণ আমার চোখে তো দেখতে হবে ভালো না। আমি যদি এখন ইংরেজি প্র্যাকটিস করি, এখানে দেখো কি দেখছো, এরকম জাস্ট তুমি লিখতেই থাকবা, তুমি ভুল করবা। এটা কারণ কি, এই নিয়মটা তোমাকে কয়দিন বলছে আমি? 3 দিন, বেশি দিন না, 3 দিন জাস্ট ফলো করবা। আর উপরে যে বইগুলো আছে ক্লাস 5, 6, 8, 9 এর বই আছে, ওগুলো ছেঁড়া আছে, বই দেখে দেখে টাইপ করবে। তো আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি। ক্লাসটা কেমন লাগলো সবাই জানাও।
আচ্ছা, যদি ভালো লাগে তাহলে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমি প্রতিদিন কিন্তু তোমাকে বলবো না যে তুমি আসলে না, তুমি চলে গেলে, এটা কিন্তু বলবো না। আজকে প্রথম ক্লাস, আজকেই বলবো। আসলে তোমার লাভ হবে, না আসলে তোমার ক্ষতি হবে। এখন বাদ বাকি ডিসিশন তোমার। তুমি ক্লাস করবা কি ক্লাস করবা না, তুমি কোনো ক্লাসে মনোযোগ থাকবে কি থাকবে না, তোমার দায়িত্ব। আমি কিন্তু কোনো দায়িত্ব নিতে পারবো না। আমার দায়িত্ব আমি ফুলফিল করবো। কারণ আমার 12,000 স্টুডেন্টকে আমি শিখাইছি, কেউ আমাকে কোনোদিন একটা কথা শোনাতে পারে নাই যে সুমন ভাই আমাকে ক্লাস নেয় নাই বা সুমন ভাই কোনো কাজ দেখায় নাই। এটা দায়িত্ব তোমার। আমি তো বললাম, তুমি আসলে তুমি বেনিফিটেড হবা, তুমি না আসলে ক্ষতিগ্রস্ত তুমি হবা। তুমি যে 15 দিন 20 দিন ধরো ভাই আমাকে কিছুই শিখাইলেন না, আমি পারি না, দায় তোমার। তো যাই হোক, ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।